হ্যাঁ, এখন দেখো খেয়াল করে সিলেবাসে যেটার পরবর্তী সেগমেন্টে আছে সাঙ্ক কস্ট অ্যান্ড অপরচুনিটি কস্ট। এই সাঙ্ক কস্টটা আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়টা আগে জানা দরকার সেটা হচ্ছে বুক ভ্যালু। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে বুক ভ্যালুটা কীভাবে আসে, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। সেখানে দেখছিলাম সেটা হচ্ছে যে যে আমার একটা মেশিনের যদি প্রারম্ভিক বিনিয়োগ যদি ধরো এই 0 বছরে 100 টাকা হয়, 1, 2 এবং এই 3 বছর শেষে সেটা যদি আমি 20 টাকায় মূল্য পাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার বেসিস অফ ডেপ্রিসিয়েশন। ঠিক না? বেসিস অফ ডেপ্রিসিয়েশনটা কীভাবে হয় সেটা আমরা দেখেছিলাম, ঠিক না? আর এটা কী হয়ে গেছিলো? সলভেজ ভ্যালু। তার মানে আমি দেখতে পাচ্ছি এই 20 টাকা বিয়োগ করলে পরে আমার আসলে 80 টাকা ইনভেস্ট, এই 100 টাকা আমার প্রাথমিক বিনিয়োগ ছিল বা বেসিস অফ ডেপ্রিসিয়েশন ছিল, মানে এই টাকা আমার খরচ হয়েছিল মেশিনটার পেছনে। 3 বছর পরে যে আমি আসলে এই 20টা টাকা আমি ফেরত পাইছি, মানে অবশিষ্ট বা ভাঙড়ি মূল্য। মেশিনটা মূল্য তখন হয়ে গেছে কত? 20 টাকা আমি পেয়ে গেছি। তার মানে এই 80টা টাকা আমার অদৃশ্য ব্যয় হয়ে গেছে, তাই নয় কি? আমি 100 টাকা বিনিয়োগ করছিলাম, সেখান থেকে 20 টাকা ফেরত পেয়েছি ভাঙড়ি মূল্য হিসেবে, মানে একবারে ওই যে গর্দা মাল যেরকম বিক্রি হয় ওজনে বিক্রি করছি 20 টাকা ভাঙড়ি মাল, সেটাকে বলছি সলভেজ ভ্যালু, এটাকে বলছি বেসিস অফ ডেপ্রিসিয়েশন। এখন দেখলাম যে আসলে 80 টাকা আমি পাই নাই, কিন্তু এটা চোখের আড়ালে বা অদৃশ্যভাবে ব্যয় হয়ে গেছে। এটা কতদিনে গেছে? 3 বছরে গেছে। তাহলে 3 দিয়ে ভাগ করলে আমাদের কত হচ্ছে দেখো তো। 26.67। তার মানে এখানে প্রতি বছর আসলে আমাদের এই 26.67 গায়েব হয়ে গেছে, যেটা দেখতে পাইনি। তার মানে এটাই হচ্ছে সেই ডেপ্রিসিয়েশন, অদৃশ্যভাবে গায়েব হয়ে গেছে। তার মানে ডেপ্রিসিয়েশন বলতে আমরা বুঝতে পারছি কি? বেসিস অফ ডেপ মাইনাস সলভেজ ভ্যালু ডিভাইড বাই নাম্বার অফ ইয়ার্স। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি 100 টাকা আমার বেসিস অফ ডেপ্রিসিয়েশন ছিল, 3 বছর সলভেজ ভ্যালু 20 টাকা পেয়েছি, আর এগুলো সবই বছরে আমার ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। তাহলে পরে আমাদের বুক ভ্যালুটা আমরা কীভাবে দেখলাম? এই বুক ভ্যালুটা যে আমার আসলে বেসিস অফ ডেপ্রিসিয়েশন 100 টাকা ছিল, আর তোমার এই 80 টাকা অদৃশ্যভাবে গায়েব হয়ে গেছে। এই 20 টাকা আমার আসলে পেয়েছি, তাই না কি? তাহলে এটাই হচ্ছে কি হচ্ছে তখন বুক ভ্যালু হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে বুক ভ্যালু। তাহলে বুক ভ্যালু বলতে আমরা বলতে পারি কি? যে বেসিস অফ ডেপ্রিসিয়েশন মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই 80 টাকাটা অ্যাকুমুলেট দেখুন, যেটা আসলে এই যে 26 টাকা 67 যোগ 26 টাকা 67 যোগ 26 টাকা 67 করে 80 টাকা হয়েছে, যেটাকে বলতেছি আমরা অ্যাকুমুলেটেড ডেপ, তাই না কি? আমাদের এই সাঙ্ক কস্টটা আলোচনা করতে চাইলে আমাদের বুক ভ্যালুটা সম্বন্ধে ধারণা থাকা দরকার। এখন প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি এই বুক ভ্যালুটা এই যে পাইলাম হচ্ছে কত? বুক ভ্যালু 20 টাকা, তাই তো? এখন যদি 21 টাকায় বিক্রি করি তাহলে আমাদের লাভ হয় 1 টাকা। যদি 19 টাকায় বিক্রি করি লাভ তো দূরের কথা, লস হয় 1 টাকা। তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের বুক ভ্যালুর চাইতে যদি কম টাকায় আমাদের বিক্রি হয়, তোমার সেল ভ্যালু যদি আমাদের এটা হয়, তাহলে আমাদের এই টাকাটা হারায়। সেল ভ্যালু যদি 21 টাকা, এই টাকাটা আমার প্লাসে আসে, তাই না কি? এখন প্রশ্ন হচ্ছে এই যে সাঙ্ক কস্ট বলতে যদি আমার 19 টাকায় বিক্রি হয়, 1 টাকা হারায় যায়, তাহলে পরে সেটা হবে কি? এ টাকা আর ফেরত পাবো না আমি। এটাকেই বলা হয় সাঙ্ক কস্ট বা ডুবন্ত। হ্যাঁ, সাঙ্ক কস্ট মানে ডুবন্ত ব্যয়। তাহলে আমি দেখতে পাচ্ছি যদি এটাকে আমরা বলতেছি সেল মাইনাস এটা কি? বুক ভ্যালু। যদি সেল ভ্যালু বেশি হয় তাহলে এটা কি হয়? প্রফিট।
আর এটা যখন হচ্ছে তখন হচ্ছে কি সেল ভ্যালু বুক ভ্যালু বেশি হচ্ছে মাইনাস সেল ভ্যালু কম হচ্ছে, লস হচ্ছে। এই লসটাই হচ্ছে তোমার ডুবন্ত ব্যয়। তো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ সাঙ্ক কস্ট? উই মাস্ট রিয়েলাইজ হিয়ার দ্য টু অপশনস আর অ্যাকচুয়ালি রিলেইং টু maximize the sunk cost to make you understand that if the book value lesser than the sale value, then the loss actually occurred, and that very loss never be rewind or adjusted to your business function. That very loss item is called the sunk cost. ঠিক আছে? এবার আমরা অপরচুনিটি কস্ট যদি আলোচনা করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা আমি এখন 15,000 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করতে চাই। এখন মেশিনটি যদি ক্রয় করি তাহলে আমার 15,000 টাকাই এখন কিন্তু বর্তমান নাও, এখন 15,000 টাকাই আমার চলে যাচ্ছে, আমার আর কোনো লাভ লস কিছুই নাই। কিন্তু যদি কোনো ডিপিএস অ্যামাউন্টে যদি 15,000 টাকা আমি এখন রাখি, তাহলে আমি 10% যদি করি, এই 1500 টাকা আমার লাভ হচ্ছিল। এখন মেশিনটি যখন আমি কাজ করব তখন কি হবে, আমাকে আস্তে আস্তে লাভ দিবে। কিন্তু যদি আমি 15,000 টাকা এখন কোথাও বিনিয়োগ করি, তাহলে এখন আমাকে 10% লাভ দেয় 1500 টাকা। এই যে সুযোগটা, এটাকে বলা হচ্ছে কি সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়। আমি এখানে 15,000 টাকা মেশিন কিনলে আমার আর কিছুই থাকে না, মেশিন পরে আস্তে আস্তে দিচ্ছে। কিন্তু যদি আমি সেই টাকাটা ব্যাংকে রাখি, প্রতি বছর আমাকে 1500 করে টাকা লাভ দিতে পারে। আর মেশিন কত দেবে সেটা এখন কাজ করার পরে। এটাকে বলা হচ্ছে তোমার অপরচুনিটি কস্ট। সো হোয়াট ইজ সাঙ্ক অ্যান্ড অপরচুনিটি কস্ট? উই মাস্ট রিয়েলাইজ বাই দ্য থ্রু অফ দিস এক্সাম্পল হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সিনারিও for the sunk cost, book value and the sale value are actually indicating the sunk cost. If it is profit, that will be the plus amount for your investment. If that is the loss by the through of this equation, book value less than sale value, then that 1 taka never be adjusted in your business. That very minus 1 taka actually called the sunk cost. সেটা ডুবে গেল, আর পেলাম না। ব্যবসায় ডুবে গেলে যেরকম আর লস খাইছি, সেই লস খাওয়াটাই আসলে বলা হচ্ছে সাঙ্ক কস্ট। আর অপরচুনিটি কস্ট বলতে আমি আসলে একটা জিনিস কিনতে চাচ্ছি, সেটা কিনলে পরে সেই টাকাটা চলে যাচ্ছে, কিন্তু সেই টাকাটা যদি বিনিয়োগ না করে আমি আরেকটা জায়গায় রেখে দিই, যে লাভটা পাওয়ার সুযোগ থাকে, দ্যাট ইজ কল্ড দ্য অপরচুনিটি কস্ট। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনায় যাব সেটা হচ্ছে যে নেট প্রেজেন্ট ভ্যালু সিলেবাসে যেটা আছে, আমাদের সিলেবাসের যে পরবর্তী অংশ, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, এই পর্যন্ত কত ক্লাসে এই পর্যন্ত আলোচনা করছিলাম, আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। এবং থাকলো অল্টারনেটিভ মেথডস ফর ইভ্যালুয়েটিং অ্যান্ড সিলেকশন প্রজেক্ট, পেব্যাক পিরিয়ড, ইন্টারনাল রিটার্ন রেট, নেট প্রেজেন্ট ভ্যালু এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা যাব। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।